আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। 3টি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। উপজেলা 3টি হল চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গুরা ও ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। একটি নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার 121তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। নিকার প্রস্তাব অনুযায়ী চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলার 6টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে বাঙ্গুরা এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার 8টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও জেলার অনুমোদন দেওয়া হয়েছে। আর চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা ও আগামীর পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম সহ কর্মকর্তারা। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক ও নৌপথের কার্যকর ব্যবহারে অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক করেছেন। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক ব্যবস্থাপনা বিষয়ক এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর যানজট নিরসন কিভাবে হবে এই পরিকল্পনা বৈঠকে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এতে প্রধানমন্ত্রীকে রাজধানীর ইনার সার্কুলার রিং রোড নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা অবহিত করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রেসিডেন্ট সহ একটি প্রতিনিধি দল। বিকেলে সচিবালয়ে জাপানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমাকির নেতৃত্বে প্রতিনিধি দলটি সাক্ষাৎ করে। এ সময় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এমআরটি লাইন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল সহ জাইকার অর্থায়নে বাংলাদেশ চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সংবিধান সংস্কার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দল বা গোষ্ঠীর স্বার্থে নয়, আইন হতে হবে দেশের কল্যাণে। এছাড়া বাজেট বাস্তবায়নের সক্ষমতা বাড়ানো ও দুর্নীতি কমাতে বড় সংস্কার প্রয়োজন বলে জানান বিরোধী দলীয় নেতা। সালাউদ্দিন কাদেরের আরও একটি রিপোর্ট। 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট পাশ হয়েছে মঙ্গলবার, যেখানে বিরোধী দল থেকে বেশ কয়েকটা ছাঁটাই প্রস্তাব করা হলেও পাশ না হওয়ার শঙ্কায় এক পর্যায়ে তা তুলে নেন বিরোধী দলীয় নেতা। সংসদে এলইডি হলে বাজেট পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে বিরোধী দল। বাজেটে বিরোধী দলের প্রত্যাশার মধ্যে কালো টাকা সাদা না করা, প্রান্তিক ব্যবসায়ী ও মুদি দোকানের উপর কর প্রত্যাহার দাবি গ্রহণ করা হয়েছে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। তবে জানুয়ারি থেকে অর্থবছর গণনা, জুলাই ফাউন্ডেশন ও জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে বাজেট দেয়া সহ বেশ কিছু বিষয় উপেক্ষিত থাকার কথা জানান জামায়াত আমির। আমাদের দেশে একটা দানব আছে, উন্নয়নের দানব। এটা 9 মাস খাতা মুড়ি দিয়ে ঘুমায়, শেষের 3 মাস গা ঝাড়া দিয়ে চলে আসে। আমাদের আবহাওয়া এবং সিজন অনুযায়ী এটা হোক জানুয়ারির 1 থেকে ডিসেম্বরের 31, তাহলে অন্তত শেষ 3 মাসের দৈত্যটার ঘুম ভাঙলেও আমাদের সম্পদ পানি হয়ে হারিয়ে যাবে না, ভেসে যাবে। মূল্যস্ফীতির তুলনায় এটা বড় বাজেট নয় মন্তব্য করে শফিকুর রহমান বলেন, বাজেট বাস্তবায়ন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দুর্নীতি কমাতে বড় সংস্কার জরুরি। বড় বাজেট করা কোনো অপরাধ নয়, একটা জাতির ভিশন থাকলে বড় বাজেট লাগবে। চ্যালেঞ্জটা কয়েক জায়গায়। একটা হলো বাজেট বাস্তবায়নের সক্ষমতা, এর চাইতে বড় হলো দুর্নীতি। এই 2 জায়গায় যদি বড় সংস্কার আনা না যায়, বাজেট হবে কিন্তু বাজেটের প্রকৃত সুফল জনগণ পাবে না। গণভোট বাস্তবায়নে ভোটের আগে প্রতিশ্রুতি দিলেও সরকার তা থেকে সরে এসেছে বলে অভিযোগ বিরোধী দলীয় নেতার। গণরায় বাস্তবায়নে দরকার হলে জনগণকে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি অভিজাত হোটেলে ইমপ্রুভমেন্ট অফ আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস IUP
HPS প্রজেক্ট বিষয়ে কর্মশালায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন যে অর্থ বর্জ্য ব্যবস্থাপনা খাতে শুধু নয়, অন্য সকল খাতের বিষয়েও ব্যয় কিভাবে করা হচ্ছে তা যথাযথভাবে কাজে লাগছে কিনা সে বিষয়ে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্থানীয় নির্বাচনে যারা নির্বাচিত বা দায়িত্বপ্রাপ্ত হবেন তাদের জনস্বার্থে কার্যকরভাবে কাজে লাগানোরও আহ্বান তিনি জানান। এছাড়াও পরিচ্ছন্ন ও নিরাপদ শহর গড়তে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষের মধ্যেও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে বলে তিনি জানান। বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারটাকে আন্তরিকভাবে দেখেন যে আমরা যে টাকাটা ব্যয় করছি সেটা আমরা সঠিকভাবে যাচ্ছে কিনা, কাজে লাগছে কিনা, এবং তাতে আমরা কতটুকু পাচ্ছি। সেই জন্যে আমাকে মানুষকে হোলিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে। এখানে একটা ছোট্ট প্রজেক্ট করলাম, ওখানে একটা ছোট প্রজেক্ট করলাম, এভাবে না করে গোটা মিউনিসিপ্যাল এরিয়াতে, সিটি কর্পোরেশনগুলোতে আমরা একটা টোটাল হোলিস্টিক অ্যাপ্রোচ নেই, তাহলে সেটা বোধহয় অনেক ইফেক্টিভ হবে। গত 2025-26 অর্থ বছরে দেশের রেকর্ড $35.56 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে সদ্য বিদায়ী জুন মাস জুড়ে দেশে $2,806 মিলিয়ন রেমিটেন্স এসেছে। এর মধ্যে শুধু 30 জুনে দেশে $120 মিলিয়ন এসেছে, যেখানে গত বছরের জুন মাস জুড়ে দেশের রেমিটেন্স এসেছিল $2,823 মিলিয়ন। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 364 দিনে মোট রেমিটেন্স এসেছে $35.56 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 17.3% বেশি। এদিকে রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ গত 15 বছরে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সব সদস্যের তথ্য ও সংশ্লিষ্ট নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি এবং ব্যাংকিং খাতে নানা অনিয়মের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এসব নথি চাওয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান, অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে এসব নথি পাঠানোর জন্য অনুরোধ করে চিঠি দিয়েছে দুদক। তলব করা নথিপত্র বিশ্লেষণের পর প্রয়োজনে সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ সহ পরবর্তী অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে দুদক। অভিযোগ অনুসন্ধানে 3 সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করেছে দুদক। আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নৈতিক মান, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ বঙ্গভবনে আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের রজত জয়ন্তী প্রকাশনার মোড়ক উন্মোচন ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। এ সময় মোহাম্মদ শাহাবুদ্দিন আরও বলেন, সংবিধানের প্রাধান্য, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। বর্তমান সরকার সংবিধানের আলোকে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে ল রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ ছাড়াও সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিগত সময়ের অবহেলায় দেশের আইসিইউ ব্যবস্থা ও চিকিৎসা সেবা নাজুক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। রাজধানীতে বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় সেমিনারে কথা বলেন তিনি। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের অপ্রতুলতার কারণে মৃত্যু যেন বেড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান তিনি। বলেন, আইসিইউর সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকলেও চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে রোগীদের সুস্থ করে তুলেছেন। সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী সর্দার শেখাওয়াত হোসেন জানান, শিগগিরই চীনের সহায়তায় বাংলাদেশে 20টি হাসপাতাল নির্মাণ হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিকেলে রাজধানী কারওয়ান বাজারে বিএসইসি ভবনে এই সংবর্ধনা দেয় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন কেন্দ্রীয় কর্মচারী ঐক্য পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সভাপতি কাজী শাহ আলম রাজা ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল। সংবর্ধনা পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান ইসরাফিল খসরু।
প্রধানমন্ত্রীর প্রতিটি কাজ সুশাসনের ইঙ্গিত বহন করে, সর্বস্তরে এর পরিধি বিস্তৃত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনের সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় আইনি প্রক্রিয়া ধ্বংস করে গেছে শেখ হাসিনা। আদালত প্রাঙ্গণ ও বিচারকদের করেছে তার আজ্ঞাবহ। রায় দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, হাসিনার আদালত যেন ফিরে না আসে, সাধারণ মানুষ যাতে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে আইনজীবীদের। কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ স্লোগানে গ্রাহক সেবা মাস শুরু করেছে ইসলামী ব্যাংক পিএলসি। বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলতাফ হোসাইন। এ সময় এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবা স্বাভাবিকভাবে পরিচালিত হওয়ায় রেমিটেন্স গ্রাহকরা নির্বিঘ্নে সেবা পাচ্ছেন। স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে সবাইকে কাজ করার আহ্বান জানান ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। নতুন অর্থ বছরের বাজেটে কম্পিউটার, ল্যাপটপের ক্ষেত্রে কর ছাড় দেওয়া হলেও মোবাইল ফোনের ক্ষেত্রে শুল্ক ছাড়ের মেয়াদ না বাড়ানো সাংঘর্ষিক বলে মনে করে তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করা সংগঠন টেকনোলজি ইন্ডাস্ট্রি পলিসি অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম। দুপুরে কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে টেলিকম ও প্রযুক্তি খাতে বাজেটের প্রভাব নিয়ে সেমিনারে কথা বলেন সংগঠনটির আহ্বায়ক ফাহিম মাসুর। এ সময় তিনি বলেন, মোবাইল সিমের কর প্রত্যাহার করা হলেও তার সুফল গ্রাহক নয় বরং অপারেটররা পাবেন। তবে স্টার্ট আপ কোম্পানি থেকে শুরু করে ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য 2025 সাল পর্যন্ত ভ্যাট ও কর অব্যাহতি দেওয়াকে সাধুবাদ জানান তিনি। এছাড়া নতুন অর্থ বছরে মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড়ের মেয়াদ না বাড়ানোর ফলে দাম বাড়বে বলেও তিনি জানান। এর পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আগামীতে বাজেট অর্থ বরাদ্দ রাখার কথাও বলেন খাত সংশ্লিষ্টরা। দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর অংশগ্রহণে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ। সকালে রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্ট উপলক্ষে ট্রফি উন্মোচন ও সময়সূচি প্রকাশ করেন জাতীয় দলের ফুটবলার তপু বর্মন ও এমিলি। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের আয়োজনে আগামী 3 ও 4 জুলাই রাজধানী গুলশান ইয়ুথ ক্লাব টার্ফ মাঠে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ওয়ান স্কাই ওয়ান ফিল্ড ওয়ান চ্যাম্পিয়ন প্রতিপাদ্যে আয়োজিত টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে দেশীয় ও আন্তর্জাতিক 16টি এয়ারলাইন্স। পেশাজীবীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও নেটওয়ার্কিং এর সংস্কৃতি গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।